প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা থেকে মেডিকেলে চান্সপ্রাপ্তদের নিয়ে চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্সের বিশেষ আয়োজন স্বপ্ন ছুঁয়েছে যারা। এর ২০তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইলমা আফরিন মৈত্রী, সদস্য চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স, শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন আনিকা তাহসিন উর্বি। সে এবার মেডিকেল ভর্তি যুদ্ধে ১৪৪৩তম স্থান অর্জন করে ভর্তির সুযোগ পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজে। সার্বিক পরিকল্পনা এবং সহযোগিতায় আছেন আসলাম হোসেন অর্ক, সভাপতি চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স। আমরা চলে যাচ্ছি আনিকার কাছে। আচ্ছা আনিকা, তুমি যখন প্রথম রেজাল্টটা দেখলে তোমার সেই সময়ের অনুভূতি জানতে চাই। আহ, যখন আমি প্রথম রেজাল্ট দেখি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল। তবে রেজাল্ট পাওয়ার আগ মুহূর্তে আমি খুবই নার্ভাস ফিল করছিলাম। এমনকি আমার রেজাল্টটা যে আমি নিজে দেখব এই সাহসটা আমার হয়নি। আমাকে প্রথমে উন্মেষ থেকে আসলে আমার রেজাল্টের একটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠানো হয়েছিল। তো ওই ওই স্ক্রিনশটটা দেখা মাত্রই আম্মুকে বলি, আম্মু আবার আব্বুকে ফোন দেয় এবং আমার নিয়ত ছিল যদি আমি চান্স পাই তাহলে আমি রেজাল্ট জানতে পারার পরপরই ২ রাকাত নফল সালাত আদায় করব। তো যথারীতি আমি ২ রাকাত সালাত আদায় করি। তারপর অন্যান্য আমার শিক্ষক মহোদয় যারা ছিলেন, বন্ধু-বান্ধব সকলের আসলে খোঁজ খবর নিতে থাকি যে কি হয়েছে না হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আনিকা। আর তোমার এতদূর আসার জার্নিটা আমরা একটু সংক্ষেপে শুনতে চাই তোমার কাছ থেকে। আহ আপু, এতদূর আসার জার্নিটা মূলত শুরু হয় আমি যখন এই চুয়াডাঙ্গা শহরে আসি তখন থেকে মূলত জার্নি একটার পর একটা শুরু হয়। আমি প্রথমে গভর্নমেন্ট গার্লসে ক্লাস 6 এ অ্যাডমিশন দিই। তো ওই অ্যাডমিশন দেওয়ার পর আমি অ্যাডমিশনে ফার্স্ট হই, কিন্তু আমার ভর্তিটা নেওয়া হয় না, আমি কিন্ডারগার্টেন স্কুলের স্টুডেন্ট ছিলাম বলে। তো এই জায়গায় একটা ফেলোর ছিল। আবার আমি ক্লাস 6 এ ক্যাডেট কোচিং করতাম এবং ক্যাডেট অ্যাডমিশন টেস্টে ক্যাডেটেও চান্স পাই, তবে ফাইনাল রাউন্ডে বাদ পড়ে যায়। এই জায়গায় আরেকটা ফেলিওর। তো এরপর আমাদের জেএসসি তো হয় না, এসএসসি তে আমার যে এক্সামটা খুব ভালো হয় তো সেই এক্সামে আমার এ প্লাস আসে না, তো আলটিমেটলি আমার গোল্ডেন হয় না। এইচএসসি তেও আমার গোল্ডেন আসেনি। তো এই সব মিলিয়ে আমি অনেকটা ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম যে ফাইনালে কি হবে না হবে। ইনফ্যাক্ট আমি যখন কোচিং করতে থাকি তো কোচিং এ ভালো করতাম, তখন আমার আশেপাশে অনেক মানুষ আসলে বলতো যে কোচিং এ ভালো করলেও তুমি হয়তো ফাইনালে পারবা না, মানে একদম মুখের সামনেই বলতো। তো জার্নিটা খুব একটা ইজি ছিল না, বাট ফ্যামিলি সাপোর্ট ছিল, আর শিক্ষকগণ সবাই খুবই দোয়া করতেন আর আমাকে খুবই স্নেহ করতেন। তো সবাই বলতেন যে তুমি পারবা পারবা। তো এভাবে আমি প্রতিদিন এক্সাম দিতাম, তো মোটামুটি রেজাল্ট ভালোই আসতো। তো আশা রাখছিলাম যে ইনশাল্লাহ যদি এরকম চলতে থাকে আর আমি ভালোভাবে পড়তে পারি ইনশাল্লাহ ফাইনালেও ভালো হবে। তো শেষ পর্যন্ত আহ, হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যা চেয়েছিলাম আল্লাহ তার থেকে অনেক বেশিই দিয়েছেন আমায়। আলহামদুলিল্লাহ, অনেক বাধা বিপত্তি পার করে আজকে আমাদের আনিকা একজন ভবিষ্যৎ ডাক্তার। আচ্ছা আনিকা, অন্য কোনো পেশা নয়, কেন ডাক্তারি হতে চেয়েছিলে? আহ ডাক্তারি হতে চেয়েছিলাম কারণ ছোটবেলায় খুব একটা মজার ঘটনা ছিল। আমার একটাই ফ্রেন্ড ছিল, তো ও কি হতো প্রায় প্রায় অসুস্থ থাকতো। তো আমি ওকে মজা করে বলতাম যে তুমি অসুস্থ থাকো ঠিক আছে, আমি বড় হয়ে ডাক্তার হব, আমি দেখবো যে তুমি কেন এত অসুস্থ হও। আব্বুর ইচ্ছা ছিল, কিন্তু আমার কাছে সবসময় মনে হতো যে আমি এমন একটা কাজে নিয়োজিত থাকবো যা সেবা খাত হবে, মানুষের উপকার হবে। আর ডাক্তারি এমন একটা পেশা যেটা মানুষের কাছ থেকে মানুষকে বোঝা যায়, মানুষের সব থেকে কাছে থাকা যায় আমার কাছে মনে হয় এই ডাক্তারি পেশার মাধ্যমে। তো এর জন্য আমি এটাকে নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিই। আচ্ছা আনিকা, প্রত্যেকটা যোদ্ধারই কিন্তু তার যুদ্ধের জন্য একটা হাতিয়ার বা অস্ত্র থাকে। তো তোমার এই ভর্তি যুদ্ধে তোমার কি মনে হয় যে তোমার কোন অস্ত্র বা কোন হাতিয়ারটা তোমাকে এতদূর নিয়ে এসেছে বলে তুমি মনে করো?
আমার বেশি মনে হয় আল্লাহ তাআলার প্রতি ভরসা। কারণ আমি এত ফেইলিউর ফেস করেছি। যখনই খারাপ কিছু হতো মনে করতাম যে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। আল্লাহ তো সবাইকে কিছু না কিছু দিয়ে পরীক্ষা দেয়। কাউকে দিয়ে, কাউকে না দিয়ে। হয়তো আমাকে না দিয়ে পরীক্ষা নিচ্ছে। হয়তো আল্লাহ তাআলা আমার জন্য অনেক বড় কিছু রেখেছেন যেটা আমি ভাবতেও পারছি না। এই বিশ্বাসটাই সবসময় মনের মধ্যে রাখতাম। আর আ এটা মনে রাখতাম যে আমরা প্রত্যেকে একেকজন জীবন যোদ্ধা। আমরা হয়তো ভুল করি, ত্রুটি করি, যাই করি। কিন্তু আমাদের অভিমানের জায়গা থাকে না যে এই জায়গাটা হলো না, আমি আর ট্রাই করব না। কারণ যোদ্ধার কখনো অভিমান থাকে না। কারণ যোদ্ধার সামনের দিকে যুদ্ধ করারই প্রেরণা বেশি থাকে। আর আমি সবসময় ভাবতাম যে আল্লাহ তাআলা হয়তো আমি আজকে পারছি না, কালকে হবে, পরশুদিন হবে বা তার পরের দিন হবে। এভাবে একেক দিন করে দিন গুনেছি। আর বিশ্বাসটা রেখেছি। তো শেষ পর্যন্ত আমি পেরেছি আপু। আচ্ছা আনিকা, আহ, আমরা তোমার কাছ থেকে জানতে চাই, যখন তুমি মেডিকেলের ভর্তি পরীক্ষা দিয়ে বের হলে, তো সেই সময় তোমার কি মনে হয়েছিল? তুমি কি সম্পূর্ণ কনফিডেন্ট ছিলে যে চান্স হয়ে যাবে, নাকি কোনো কিছু নিয়ে মনে হচ্ছিল যে পরীক্ষা খারাপ দিয়েছি বা আরো ভালো করতে পারতাম? আ না আপু, যখন পরীক্ষা আসলে আমি দিই, পরীক্ষা দেয়া মানে পরীক্ষা দিয়ে যখন বের হই আরকি, তো তখন আমার আশেপাশে অনেক স্টুডেন্ট বলছে যে একেকজন ৯৫, ৯৬ এরকমটা নাকি সঠিক। তো আমার পরীক্ষা মোটামুটি অন্যান্য দিন যেমন হয় কোচিং এ ঠিক তেমনই হয়েছে। আমি মোটামুটি ধরে রাখছিলাম যে ৮০ র ঘরে আমার নাম্বারটা আসবে। তো যখন আমি দেখি যে সবাই বলছে ৯৫, ৯৬, আমি ভাবছিলাম যে যদি ৯৫, ৯৬ করে সবাই পায়, আমি তো ৮ এর ঘরে পেয়ে বসে আছি। তো আমার কিভাবে চান্স হবে? আমার হয়তো হবেই না। তো আমি ১ম এ একটু আপসেট ছিলাম। তার উপরে আমি যখন আ হল থেকে বের হই, বাইরে আমি আমার আব্বু-আম্মুকে খুঁজে পাচ্ছিলাম না অত ভিড়ের মধ্যে। আমি অনেকটা ঘাবড়ে যাই। প্রায় ০.৫ ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম। তো যখন আব্বু-আম্মুর সাথে আসলে দেখা হয়, আম্মু জিজ্ঞাসা করে যে, "কেমন হয়েছে?" আমি বললাম, "প্রতিদিন যেমন পরীক্ষা হয় ঠিক তেমনই হয়েছে।" আর আমি একটু ক্লান্ত ছিলাম তো আব্বু-আম্মুকে খুঁজে। তো আব্বু-আম্মু হয়তো ভেবেছে যে পরীক্ষাটা ভালো হয়নি। তাই উনারা সাহস করে আমাকে আসলে জিজ্ঞাসাও করেনি যে, "কয়টা দাগিয়েছো? কেমন হবে না হবে?" আমাকে শুধু বলেছে যে, "বাসায় চলো, এটাই হবে।" তো বাসায় যেয়ে আরকি বলছিলাম। একটু ভয় লাগছিল, ভালোই ভয় লাগছিল। মনে হচ্ছিল যে যদি না হয় তাহলে কি হবে? এমন একটা টেনশন ছিল মাথায়। আচ্ছা, বুঝতে পারছি। তো তোমার কোনো আশঙ্কা সত্যি হয়নি, আলহামদুলিল্লাহ। তুমি চান্স পেয়ে গেছো অলরেডি। আচ্ছা আনিকা, এই দীর্ঘ যাত্রায় তোমার অ্যাডমিশন যে টাইমটা, এই সময় কখনো কি তোমার মনে হয়েছে যে আমার দ্বারা হবে না, বা না হলেও না হতে পারে, অথবা যদি বাই চান্স চান্সটা আমি না পাই তাহলে কোথায় ভর্তি হব বা এরকম কিছু? আসলে আপু এরকম মনে হয়নি। কারণ মনে হয়েছে যে এতদিন তো চেষ্টা করেছি, ইনশাআল্লাহ কিছু না কিছু ভালো কিছুই হবে। তো মনে এরকম এখনো আসেনি যে পারবো না। মনে হয়েছে লাস্টের দিকেও যদি হয় তাও ইনশাআল্লাহ কোথাও না কোথাও হবে। আর এজন্য অন্য কিছু মাথায় আসলে আনিনি। আমি ভাবতাম আমি যা চিন্তা করব তেমনই আসবে। তো এজন্য আমি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করারই চেষ্টা করতাম। হবে না এমন কথা আসলে মাথায় আনতাম না। মনে হতো যে আমি যদি ভাবি হবে না তাহলে আসলেই হবে না। তার মানে পজিটিভ চিন্তা ভাবনা আমাদেরকে আসলে অনেকটা এগিয়ে রাখে। আমরা আনিকার কথা শুনে বুঝতে পারলাম। আচ্ছা আনিকা, আজকে তোমার এই যে অর্জন, এই অর্জনের জন্য কার অবদান সবচেয়ে বেশি বলে তুমি মনে করো? অর্জনের পিছনে আমি আমার শিক্ষকগণের কথা সবথেকে বেশি মনে পড়ে। কারণ ছোট থেকে আমি যেখানে পড়তে গেছি সেখানে আমি দেখেছি যে আ আমি সমস্ত স্যারদের ভালোবাসাই পেয়ে এসেছি এবং উনারা সবথেকে বেশি বলেছেন যে, "তুমি অনেক ভালো কিছু করবা, অনেক ভালো কিছু করবা।" তো যখন আমি অ্যাডমিশন জার্নিতেও ছিলাম তখন স্যারদের কথাগুলো বারবার মনে হতো। তখন একটু নাম্বার কম পেতাম, তখন বারবার মনে হতো। আসলে স্পেসিফিক ভাবে কিছু বলা যায় না যে অমুকজন বা ইত্যাদি কিছু। আ প্রত্যেকটা মুহূর্তে একেকজন স্যারের কথা আমার মনে হয়েছে। কোন একটা প্রবলেম এ পড়েছি, হয়তো এই কথাটা মনে হয়েছে, স্যার এটা বলেছিলেন। আরেকটা প্রবলেম এ পড়েছি, আরেকটা কথা মনে পড়েছে না। আসলে আমি আমার ছোট থেকে এখন পর্যন্ত যতজন শিক্ষক রয়েছেন, আমি প্রত্যেকের প্রতি খুবই কৃতজ্ঞ। আচ্ছা আনিকা, আহ, তোমার এই যে এত দূরের এই যে সাফল্য যাত্রা, এক্ষেত্রে তোমার পরিবার বা তোমার বাবা মা বিশেষত, তাদের অবদান কেমন, এটা আমরা একটু জানতে চাই।
আসলে আপু বাবা-মায়ের অবদান আমি বলব যে অন্যতম একটা অবদান রেখেছে আমার আব্বু-আম্মু। কারণ আমার আব্বু এখানে চুয়াডাঙ্গাতেই চাকরি করত। আর আমার আম্মু আর আমার ভাই আমার সাথে ঢাকাতে গেছিল। তো আমার আব্বু এখানে একা একাই থাকতো। আব্বুর খাওয়া-দাওয়ারও একটু প্রবলেম হতো। কিন্তু সবকিছু মানে অত কিছু মাথায় রাখেনি আরকি। আমি যাতে কোনোভাবে আনকমফোর্টেবল ফিল না করি এজন্য আম্মু আর ভাই দুজনেই গেছিল আমার সাথে ওখানে। আর আমি অসুস্থ হতাম তো এজন্য আম্মু চেষ্টা করেছে যে কোনোভাবে যাতে আমি সেই মুহূর্তে অসুস্থ না হই। ঢাকাতে অনেকের অনেক প্রবলেম হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি একদিনের জন্যও অসুস্থ হইনি। আর আব্বু-আম্মু অনেক কষ্ট করেছে আপু, অনেক কষ্ট করেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আহ, আচ্ছা আনিকা, তোমার আহ, ছোট যেসব ভাই বোনেরা আছে, যেসব জুনিয়ররা সামনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদের জন্য তোমার কি কি পরামর্শ আছে? তাদের জন্য মূলত মেইন যে পরামর্শ সেটা হলো আমি মূল বই পড়তে বেশি ভালোবাসতাম। তো তাদের জন্য আমার পরামর্শ হবে যে মূল বই আগে পড়তে হবে। মূল বই পড়ার পর যদি তাদের টাইম থাকে তাহলে এক্সট্রা ইনফরমেশন পড়তে হবে। তবে এক্সট্রা ইনফরমেশন অত্যাধিক পড়ার প্রয়োজনে কারণ মূল বইটা মেইনলি ভালোভাবে পড়তে হবে এবং বারবার পড়তে হবে। তো তারপর যদি তার এক্সট্রা টাইম থাকে তাহলে এক্সট্রা ইনফরমেশন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আসলে মাথায় রাখতে হবে। কারণ অনেক সময় অ্যাডমিশন টেস্টে দেখা যায় কি যে একটা প্রশ্নের ৪ টা অপশন রয়েছে। ৪ টা অপশনের মধ্যে ২ টা অপশনই সঠিক। একটা মূল বইতে রয়েছে আর একটা এক্সট্রা রাইটারের বইতে রয়েছে। তো ওখানে আসলে মূল বইয়ের তথ্যটাই নেওয়া হয়। তো যদি অনেকে করে কি সব বই একসাথে পড়তে যায় তো তখন আসলে তার মাথায় থাকে না যে মূল বইয়ে কি উত্তর আছে আর এক্সট্রা রাইটারের বইয়ে কি কি উত্তর আছে তো এই জন্য আমি বলবো যে আগে মূল বই ভালো করে পড়তে হবে আর অ্যাডমিশন টাইমে এই কোচিং এর টাইমে অনেকে আসলে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি এগুলোর উপরই বেশি জোর দেয় কিন্তু এগুলো যতটা ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য আসলে জিকে আর ইংলিশটাও অনেক ইম্পর্টেন্ট তো অনেকে কি করে এই জিকে ইংলিশ লাস্টের দিকে পড়বো বলে পড়াটা জমিয়ে রাখে কিন্তু কোচিং এ যে পড়াগুলো দেয় আরকি প্রতিদিন অল্প অল্প করে দেয় তো। তো এগুলো মানে ডেইলি পড়া যদি ডেইলি কমপ্লিট করা হয় তাহলে পড়াটা জমে না। আর কোনো গ্যাপ থাকে না আরকি। তো আমি বলব যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো তো পড়বেই। তার সাথে জিকে আর ইংলিশ এটা যেন প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করে নেয়। এটাই আমার আসলে পরামর্শ থাকবে। আর সবসময় ভালো চিন্তা করতে হবে। মনে করতে হবে যে আমি পারবো। তাহলে সত্যিই পারবে তারা। কিন্তু যদি নেগেটিভ চিন্তা করে আসলে নেগেটিভ ফিডব্যাকটা বেশি আসে। আচ্ছা আনিকা, আমরা আশা করি আমাদের জুনিয়রদের জন্য তোমার এই পরামর্শ অনেক বেশি হেল্প করবে। আচ্ছা আনিকা, তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা সম্পর্কে আমাদের একটু বলো। আমার জীবনের সবথেকে স্মরণীয় একটা ঘটনা আমার অ্যাডমিশন জার্নির সাথে কিছুটা জড়িয়ে। আমি আপনাকে বলছিলাম না যে আমি 6 এ ক্যাডেট অ্যাডমিশন টেস্টে একদম ফাইনাল রাউন্ডে বাদ পড়ি। তো ওই ঘটনার পর আমি কিছুটা অসুস্থ ছিলাম। আ আমার কিছু ফিজিক্যাল প্রবলেমও ছিল। এজন্য আসলে আমি একদিন একটা ডাক্তারের কাছে যাই। তো যাওয়ার পর সেখানে আমি এতই অসুস্থ আমি আসলে মাথাও তুলতে পারছিলাম না, কথাও বলতে পারছিলাম না। তো আমার সাথে আমার আম্মু ছিল। তো ডক্টর আমার কাছে মানে আমার আম্মুর কাছে জানতে চায় যে মেয়ের কি হয়েছে? ও এত মন খারাপ কেন? তো আম্মু তখন আবার বলে যে ক্যাডেট অ্যাডমিশন টেস্টে ফাইনালে ও বাদ পড়ে যায়। এই নিয়ে মন খারাপ। তো আ আ ডাক্তার খুব হাসেন। তো বলেন যে আমারও অনেক বন্ধুরা জানো চান্স পেয়েছিল কিন্তু আমি পাইনি। দেখো আমি অনেক ভালো আছি তাদের থেকে। তো উনি কথাগুলো এমনভাবে বলেন, তো আমি এতই অসুস্থ যে আমি কথা বলতে পারছিলাম না। বাট উনার কথা শুনে আমার মনে হয় যেন আমি অর্ধেক সুস্থ হয়ে যাই। তো আমি বাসায় এসে আম্মুকে বলি যে, "আম্মু আমি যদি ডাক্তার হতে পারি তাহলে আমি উনার মতো অনেক ভালো ডাক্তার হব। যে পেশেন্ট মানুষ আমার কথা শুনে সে অর্ধেক অসুস্থ, অর্ধেক সুস্থ, স্যাটিসফাইড।" তো এটা আমার লাইফে অন্যতম একটা ঘটনা যে নিজের চোখের সামনে দেখেছি যে কিভাবে একজন ভালো ডাক্তার একটা মানুষকে কিভাবে স্যাটিসফাই করতে পারে। ধন্যবাদ আনিকা। তার মানে ইনশাল্লাহ আমাদের আনিকাও এরকম ডাক্তার হবে, যাতে কথা শুনে ইনশাল্লাহ, রোগী অর্ধেক সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ। আচ্ছা আনিকা, একজন ভবিষ্যৎ ডাক্তার হিসেবে তোমার নিজেকে নিয়ে পরিকল্পনা এবং তোমার নিজ জেলা চুয়াডাঙ্গাকে নিয়ে পরিকল্পনা আমরা একটু জানতে চাই।
আপু, একজন ভবিষ্যৎ ডাক্তার হিসেবে আমি আসলে যখন চান্স পাই তারপর থেকে আমার গুরুজন যাদের সাথে দেখা হয় আসলে আমি খেয়াল করেছি ডাক্তারদের নিয়ে আসলে অনেক অভিযোগ যে তারা ঠিকমতো কথা শুনতে চায় না বা সময় দেয় না, বা যে এলাকার ডাক্তার সেই এলাকার মানুষের প্রতি খুব একটা কেয়ার করে না। সবসময় চেষ্টা করে যে বাইরে যাওয়ার জন্য। আবার আমাদের চুয়াডাঙ্গাতেও যেকোনো একটা জরুরি প্রয়োজনে মানুষ সাধারণত কুষ্টিয়া, ঢাকা কিংবা রাজশাহী যায়। এ কিন্তু এখানে ইমিডিয়েট সেবাটা পায় না। তো আসলে আমার প্ল্যান হলো যে আমি যখন ভালো ডাক্তার হয়ে যাবো, আমার অঞ্চলের মানুষ যাতে যথাযথ চিকিৎসা পায়, আমি আসলে সেই দিকটা মাথায় রাখার চেষ্টা করব। আ এটাই আমার প্ল্যান রয়েছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ অনেক ভালো ডাক্তার হবে তুমি। আম আচ্ছা ঠিক আছে আনিকা, আমরা পড়াশোনা নিয়ে তো অনেক কথা বললাম। এবার আমরা একটু মজার একটা গেম খেলি। ঠিক আছে? আনিকা, ঠিক আছে? হুম। হ্যাঁ, হ্যাঁ। জি আপু। আচ্ছা, ঠিক আছে। আম আমি তোমাকে একটা প্রশ্ন করব। ২ টা অপশন দিব। ঠিক আছে? দ্রুত যেকোনো একটা চুজ করে নিবা। আচ্ছা বলো, আ কোনটা বেশি সহজ? হাইড্রা নাকি হাঁসফড়িং? হাইড্রা। কখন ঘুম বেশি আসে? রাত জেগে পড়লে নাকি ভোরে উঠে পড়লে? রাত জেগে পড়লে। আচ্ছা, মেডিকেল স্টুডেন্টরা গণিতে কাঁচা, কথা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যা। আচ্ছা ধরো, একটা ফাঁকা বাড়িতে জীবিত কোনো মানুষ নাই। আছে হচ্ছে হুম। একটি ডেড বডি অথবা মৃতদেহ। তোমাকে বলা হলো এটা সারারাত পাহারা দিতে হবে। তো সাহস হবে নাকি হবে না? সাহস হয়তো একা পাহারা দিতে সাহস হয়তো হবে না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। খুবই অনেস্ট আনসার। ওকে। লাস্ট কোয়েশ্চেন। এমবিবিএস এর পরে তুমি যেকোনো বিষয়ে বিশেষজ্ঞ হতে পারো। আমি যদি তোমাকে ২ টি বিষয় দিয়ে বলি, এই ২ টির মধ্যে কোনো একটি বেছে নিতে হবে, তাহলে তুমি কোনটি হবে? কার্ডিয়াক সার্জন নাকি গাইনোকোলজিস্ট? কার্ডিও। আচ্ছা, ধন্যবাদ আনিকা। দর্শকবৃন্দ, আমরা আমাদের লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আনিকা, চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স নিয়ে তোমার কোনো মতামত বা পরামর্শ থাকলে তুমি দিতে পারো। চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স আসলে বিভিন্ন ধরনের উৎসাহমূলক কাজ, সেবামূলক কাজ করে আসছে। তো আমার মতামত হলো এই যে, এই ধরনের সেবামূলক কাজের পরিধি আরো বাড়াতে হবে এবং যদি মানটা আরেকটু বাড়ে। মানুষ সেবা তো পাচ্ছে, যদি আরো বেশি মানুষ সেবাটা পায় তাহলে এদিক থেকে এগোবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আনিকা, তোমার এই পরামর্শ চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স ইনশাল্লাহ মনে রাখবে। ধন্যবাদ আনিকাকে। তুমি এগিয়ে যাও তোমার অভীষ্ট লক্ষ্যে। তোমার উপর সব রকম দোয়া আমাদের সবার সবসময় থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই গল্প শুধুমাত্র আনিকার মেডিকেলে চান্স পাওয়ার নয়, আজকের এই গল্প হচ্ছে আনিকার হার না মানার গল্প। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক, অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে আনিকার এই সাফল্য গাথা আরো সবাই দেখতে পারে, জানতে পারে এবং তার সামনের জুনিয়ররা আরো অনেক বেশি অনুপ্রাণিত হতে পারে এখান থেকে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আসলাম হোসেন অর্ক ভাইয়াকে সার্বিক সহযোগিতা এবং পরিকল্পনার জন্য। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্সের সাথে থাকবেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ দিয়ে আজকের লাইভ শেষ করছি। আল্লাহ হাফেজ।